কাল বা পরশু পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবারের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন তিনি। বঙ্গভবনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তাকেই প্রশ্ন করা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন। তবে বিষয়টি স্পিকারের এখতিয়ারভুক্ত বলেও উল্লেখ করেন মন্ত্রী। এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। জানি, এর বাইরে কিছু জানি। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দল জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও এখনই সংসদ সদস্য পদ বাতিল হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ নিয়ে ইসি সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। ইসি বলেন, সংসদ থেকে নির্বাচন কমিশনে বিষয়টি পাঠানো হলে উভয় পক্ষের বক্তব্য শুনে সংবিধান ও আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামায়াত। ফারজানা আক্তারের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্য পদ নিয়ে উঠেছে প্রশ্ন। আইন অনুযায়ী সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। আমাদের একটা হয়েছে নির্বাচন কমিশন বলছে, জামায়াত থেকে ইসিকে চিঠি দিলে কমিশনের করণীয় কিছু নেই। এছাড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ারও সুযোগ নেই। দুটো জিনিস আছে, উনি যদি দলের থেকে পদত্যাগ করে, বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে, তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে, এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন, তাহলে তিনি বারিত হবেন। তো তিনি তো এখনও তো ওইভাবে বারিত হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। কমিশনার জানান, সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ইসি। আর্টিকেল 65 হচ্ছে দলের থেকে যদি মেম্বার থেকে পদত্যাগ করে, এটা ইসির কাছে কখনোই আসবে না। উনি মেম্বার থেকে পদত্যাগ করেন, পার্লামেন্ট থেকে পদত্যাগ করল, কিন্তু উনি যদি দলের থেকে পদত্যাগ করে, তাহলে সেই বিষয়টা নির্বাচন কমিশনের কাছে আসবে। 70 অনুযায়ী যদি উনি পদত্যাগ করেন, তাহলে এই 70-র এই বিষয়টা একটা ডিসপিউট, সেই ডিসপিউটটা পার্লামেন্ট নির্বাচন কমিশনের নিকট রেফার করলে নির্বাচন কমিশন সে ব্যাপারে যথাযথ তদন্ত করব বা শুনানি করব, ব্যবস্থা করব। ৭৫ বছর বয়সী নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ আসনে ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য হন। এবার তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্তকৃত মেজর মোজাফফর হোসেনকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্ত সংস্থাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকিটা জানাচ্ছেন সিফাত ফারুকী। দীর্ঘ ৪৫ বছর ছিলেন আত্মগোপনে, বদলেছেন নাম পরিচয়, পাল্টেছেন একের পর এক ঠিকানা। বছরের পর বছর ধরে নাম পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের। গত ১৫ জুলাই গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তাকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল ৯টার দিকে মিলিটারি পুলিশের একটি মাইক্রোবাসে মোজাফফরকে আনা হয় আদালতে। এরপর দুপুর ১টার দিকে তোলা হয় এজলাসে।
পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং নেপথ্য তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে 2 দিনের অনুমতি দেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। প্রসিকিউশনের দাবি শুধু জিয়া হত্যাই নয়, গত 16 বছর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা সহ জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন মোজাফফর। বাংলাদেশের টেলিফোন ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ রাখেন। অভিজাত এলাকায় তিনি বসবাস করেন। সেখানে সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা তাদের সুবিধামতো সময়ে মুজাফফরকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সিফাত ফারুকী, 71, ঢাকা। সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। চিঠিটি ভারত থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ভারতে চলমান অস্থিরতা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভারত তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। জুলাই গণঅভ্যুত্থান সফল করার পেছনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহত আহতদের স্মরণে রাজধানীর উত্তরায় আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরির তাড়না না থাকলেও কেবল বিবেকের তাড়নায় জুলাই আন্দোলনে এগিয়ে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এই ভূমিকায় প্রমাণ করে বাংলাদেশের একটি সাহসী জাতি, তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছিল স্বাধীন ও সার্বভৌম দেশের মর্যাদা। কারো তাবেদার হিসেবে নয়, বরং আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবেই দেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা ইশরাক হোসেনের। মানুষ হিসেবে যখন এই অত্যাচার, নির্যাতন, জুলুমের আপনারা দেখতে পেয়েছেন, তখন আপনারা নিজ তাগিদে রাজপথে নেমে এসেছেন এবং সম্ভবত 18 তারিখেই 6 জন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র শহীদ হয়েছিলেন রামপুরা এলাকায়। তো সেই ঘটনাটি পুরো আন্দোলনের মোড়টি ঘুরিয়ে দেয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেই আন্দোলন চলমান থাকে এবং কিভাবে রাজপথে ছাত্র জনতা অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে রাজপথে নেমে আসে এবং দীর্ঘ 1.5 দশকের জেগে বসা ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনার সরকারকে 36 দিনে পালিয়ে যেতে বাধ্য করে। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলা দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে 11 দলীয় জোট সহ শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন 11 দলীয় জোটের নেতারা। এ সময় মামলার বিচার কাজের অগ্রগতি জানতে চান তারা। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম তাদের দাবিগুলোর সাথে একমত প্রকাশ করে বিচারের অগ্রগতির তথ্য জানান। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের বিরুদ্ধে 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
বিপিডিবি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে চিঠি পাঠিয়েছে দুদক। একই সঙ্গে সিঙ্গাপুরে অন্তত ১,৫০০ কোটি টাকা পাচারের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানও শেষ করেছে সংস্থাটি। বিস্তারিত ইমতিয়াজ সনির রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও বিভিন্ন প্রকল্পের নামে ১ লাখ কোটি টাকারও বেশি অনিয়ম ও লুটপাটের অভিযোগের তদন্ত করছে দুদক। সেই অনুসন্ধানে উঠে এসেছে দেশের অন্যতম আলোচিত প্রতিষ্ঠান সামিট গ্রুপের নাম। দুদক বলছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের অনুকূলে অন্তত ১,৫০০ কোটি টাকার পাচারের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং বিদ্যুৎ খাতে আর্থিক লেনদেনের প্রকৃত চিত্র উদ্ঘাটনে পিডিবি ও বিপিসির কাছে প্রয়োজনীয় নথি এবং তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। অনুসন্ধানকারী কর্মকর্তা আজকের দুর্নীতি দমন কমিশন থেকে সামিট গ্রুপের যে বিরুদ্ধে যে মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ, এই বিষয়ে রেকর্ড সংগ্রহের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর পত্র প্রেরণ করেছেন। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান তার স্ত্রী ও সন্তানদের নামে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের তথ্য পাওয়ার দাবি করছে দুদক। এছাড়া শেয়ার কেলেঙ্কারির অভিযোগে সামিট কমিউনিকেশনের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলাও করেছে সংস্থাটি। সামিট কমিউনিকেশন লিমিটেড তাদের 7 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অসৎ উদ্দেশ্য পরস্পর যোগ সাজস্য নিজেদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়ে সরকারের 10 কোটি টাকারও বেশি ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছিল। দুদক জানায় যৌথ টাস্কফোর্সের আওতায় সামিট গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ২০৩৪ সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিতে কাজ করছে সরকার। বলেন শুধু আকর্ষণীয় বিনিয়োগের জন্য নয়, বরং তার সরকার বিনিয়োগকারীদের সঙ্গে টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে চায়। বৃহস্পতিবার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদেশি বিনিয়োগ নিয়ে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের রিপোর্ট। স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যেখানে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আর বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ ও পারস্পরিক সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ। এমন প্রেক্ষাপটে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটিস ইন বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টর্স এক্সপোতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল সম্মেলন শুরুর আগে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মতবিনিময় করেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাজনীতিতে প্রবেশের আগে ব্যবসায়ী হিসেবে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে শুধুমাত্র উদ্যোক্তার যোগ্যতা বা রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে ব্যবসা সফল হয় না। প্রবৃদ্ধি সমর্থনকারী সরকারি নীতির কারণেও এটি আংশিকভাবে সফল হয়। বিনিয়োগকারী স্থানীয় উদ্যোক্তা কিংবা বিদেশি যেই হন না কেন, সরকার তার পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দূরদর্শী বিএনপি সরকার চায় আপনাদের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ করুক। আপনি স্থানীয় উদ্যোক্তা হন আর বিদেশি বিনিয়োগকারী। যখন আপনি বাংলাদেশে বিনিয়োগ করবেন, আমাদের সরকারও তার সময়, সমর্থন এবং নীতির মাধ্যমে আপনার উপর বিনিয়োগ করবে। ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও উল্লেখযোগ্য শক্তি রয়েছে উল্লেখ করে সম্মিলিতভাবে বাংলাদেশকে টেকসই সমৃদ্ধির জন্য প্রস্তুত করবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য হলো একটি নিয়মভিত্তিক, বিশ্বব্যাপী সংযুক্ত এবং বেসরকারি খাতচালিত অর্থনীতি গড়ে তোলা। আমাদের নির্বাচনী ইশতেহার অর্থনৈতিক রূপান্তরের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করে। আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।
এ সময় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখানে বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য স্বাগত জানান সরকার প্রধান। সকলকে বাংলাদেশে বিনিয়োগ করতে এবং সমৃদ্ধি লাভ করতে স্বাগত জানাই। আসুন আমরা একসাথে বেড়ে উঠি, কর্মসংস্থান সৃষ্টি করি এবং বাংলাদেশকে নতুন রূপ দিই। আসুন আমরা একটি সমৃদ্ধ ও বিশ্বব্যাপী সংযুক্ত বাংলাদেশ গড়ার অংশীদার হই। শফিকুল হক, একাত্তর, ঢাকা। বেশিরভাগ চিকিৎসক শহরমুখী হওয়ায় গ্রামের মানুষ সেবা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। দেশে প্রতি 1200 রোগীর বিপরীতে চিকিৎসক আছে একজন, আর 1100 রোগীকে সেবা দিতে রয়েছেন একজন নার্স। এসব বাস্তবতার উন্নতির জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে ডক্টর জুবাইদা এসব কথা বলেন। ভাস্কর ভাদুরীর রিপোর্ট। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান। কৃতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন অতিথির বক্তব্যে উঠে আসে স্বাস্থ্য খাতের নানা সমস্যার বিষয়, যা সমাধানে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রাইভেট হসপিটালগুলো কিন্তু সরকারি হাসপাতালের চেয়ে অনেক ক্ষেত্রে সফলতা দেখাচ্ছে। আয়োজনে ডক্টর জুবাইদা বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। ডাক্তার জুবাইদা রহমানের বক্তব্যে উঠে আসে চিকিৎসকদের গ্রামে না যাওয়ার প্রবণতার বিষয়টি। সরকারি চিকিৎসকদের অনুপাত প্রতি 6500 জনের জন্য মাত্র একজন চিকিৎসক। সেই জন্যই চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলবেন সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে চিকিৎসার অভাবে যাতে কেউ প্রাণ না হারায় সেই বিষয়ে লক্ষ্য নিয়ে কাজ করতে স্বাস্থ্য খাতের সবাইকে আহ্বান জানান ডক্টর জুবাইদা রহমান। স্মৃতি বিজড়িত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট। ভাস্কর ভাদুরী, একাত্তর, ঢাকা। মিয়ানমার হয়ে চীনের সাথে রেল যোগাযোগের পরিকল্পনা বাংলাদেশের। চীন সফর থেকে ফিরে এ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, নির্দেশনা অনুযায়ী মিয়ানমার সীমান্তের 0 পয়েন্ট ঘুমধুম পর্যন্ত লাইন বসানোর কাজ শুরু করবেন তারা। মোহন ইসলামের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় চট্টগ্রামের দোহাজারী থেকে বান্দরবানের গুমদুম সীমান্ত পর্যন্ত রেললাইন সংযোগের প্রকল্প নেওয়া হয়। পরে কক্সবাজার পর্যন্ত রেল সংযোগ হলেও বাকি অংশ বাদ দেওয়া হয়। যদিও গুমদুম সীমান্ত পর্যন্ত রেললাইন বসাতে আগেই সমীক্ষা করেছে রেলওয়ে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনায় এগুচ্ছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর থেকে ফিরে এ বিষয়ে নির্দেশনা দেন। বাংলাদেশের কক্সবাজার থেকে গুমদুম পর্যন্ত যেটি আমরা ওই প্রজেক্ট থেকে আমরা এটা কাটিল করেছিলাম, এটা আবার আমরা এটা ইমপ্লিমেন্ট করব বলে আমরা আশা করছি। পরিকল্পনা অনুযায়ী কক্সবাজার স্টেশন থেকে রেললাইন সংযোগ করা হবে গুমদুম সীমান্ত পর্যন্ত। আমার পেছনের অংশ মায়ানমার, আর এই শূন্যরেখা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্প ছিল। সেই প্রকল্পটি পরবর্তীতে বাতিল করা হয়, কিন্তু প্রধানমন্ত্রীর চীন সফর পর আবারও নতুন করে আলোর মুখ দেখছে এই রেল সংযোগের প্রকল্পটি। তবে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগের ক্ষেত্রে বেশ জটিলতা রয়েছে। বিশেষ করে যুদ্ধ চলা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি গুরুত্বপূর্ণ।
এর বাইরেও রেল সংশ্লিষ্ট কিছু জটিলতা আছে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব। ওই পারে মিয়ানমারের দিকে কিন্তু প্রায় 150 থেকে 170 কিলোমিটার দূরে কিন্তু রেল লাইন। তাদের একই সাথে তারা যদি তাদের দিকটা কানেক্ট না করে, তাহলে আমি শুধু এককভাবে আমরা করে কিন্তু আমরা এই বেনিফিটটা আমরা নিতে পারবো না। এর জন্য এটা বাইল্যাটারাল একটা ইস্যু আছে মিয়ানমারের সাথে। কাজে আমরা আশা করছি আমরা এর ব্যাপারে ইতিবাচকভাবে দেখছি এটা করবার জন্য। তো মিয়ানমারের সঙ্গে হয়তো ভবিষ্যতে দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এগোবো। একদিকে স্বৈরাচারী আওয়ামী লীগের সময় করা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের চুক্তি বাতিল, অন্যদিকে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগের পরিকল্পনা। এ নিয়ে ভূরাজনীতির চাল কোন দিকে যায় সেটাও দেখার বিষয়। মোহন ইসলাম, ৭১, ঘুমদুম সীমান্ত, বান্দরবান। দর্শক, মিরপুরে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। এতে একটু সময় লাগবে, সেই সময়টা আপনারা ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। মানুষ যখন কষ্টে থাকে তখন সে সময় বুঝে না, সে মনে করে যে এখনই আমার সমস্যার সমাধান হওয়া উচিত এবং পারলে এটাই হওয়া উচিত, কিন্তু চাইলেই সবসময় সবকিছু করা যায় না। গ্যাসের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশে এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের যে পাম্পগুলো আছে সেখানেও সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? গাটে গাটে, জুড়ায় জুড়ায়, কোনায় কোনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার পাকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পাও, আমাদের অসুবিধা নাই, আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চুরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চুরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইরা, একটুখানি রাস্তা, তারপরে আমাদের হকার ভাইরা সেখানে দোকান বসায় রেখেছে। কেন তাদেরকে এইখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রুজি রোজগারের অবশ্যই প্রয়োজন আছে, তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না কেন? চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে? দাগ কেটে কেটে কে ওদের কাছে এগুলা বিক্রি করে? আর তারা আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য পূরণে পর্যটন নগরী কক্সবাজার বড় ধরনের অবদান রাখবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দুপুরে সচিবালয় বৈঠক শেষে তিনি জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক ও রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, ক্ষেত্র বিশেষ কমার্শিয়াল হাব হিসেবে কক্সবাজারকে গড়ে তোলা হবে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, এখানে ট্রেন সার্ভিস শুরু হয়ে গেছে, এখানে ইনশাআল্লাহ 4 লেন আবার 2টা মিলে 6 লেন করে হবে। আপনার রোড যাচ্ছে চিটাগং থেকে, এবং এটাকে আমরা পুরো রিজিনাল একটা পর্যটনের হাব করতে চাই। এই মাস্টার প্ল্যানের মধ্যে যা কিছুই থাকবে তার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে। উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারকে একটি পর্যটন হাব, রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল হাব হিসেবে এবং ক্ষেত্রমতে কমার্শিয়াল হাব হিসেবে পরিণত করা। এক মাসে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকা বেড়েছে প্রায় 50,000 কোটি, যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। একই সময়ে একই পরিমাণ বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানির পরিমাণও। মূলত ব্যাংক খাতের উপর আস্থাহীনতা আর চড়া মূল্যস্ফীতির কারণেই প্রবণতা বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। প্রয়োজনীয় ব্যয়ের পর মানুষের হাতে বাড়তি টাকা থাকলে তার বড় একটা অংশ চলে যায় ব্যাংক ব্যবস্থায় বিনিয়োগ কিংবা সঞ্চয় হিসাবে। মূলত আয়ের চেয়ে ব্যয় কম হলে বাড়ে জমা রাখার প্রবণতা। অন্যদিকে সার্বিক ব্যবস্থার উপর আস্থা তৈরি হলেও ব্যাংকমুখী হন গ্রাহকরা। কিন্তু এক্ষেত্রে উল্টো চিত্র ধরা পড়েছে মে মাসের পরিসংখ্যানে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৩ লাখ কোটি টাকা, কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ লাখ কোটিতে। অর্থাৎ এই সময়ে প্রায় ৫০,০০০ কোটি টাকা চলে যায় মানুষের হাতে। ফলে এই পরিমাণ অর্থ কমেছে ব্যাংক ব্যবস্থায়, যাকে কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। Qurbanir Eid was probably the main reason. Islami Bank may have contributed about 4 থেকে 10,000 কোটিও হতে পারে। অবশ্য পরে পরিস্থিতি স্টেবল হলে এটা আবার মানুষের আবার জমা দিয়ে দেওয়ার কথা। ব্যাংকিং সিস্টেমের উপর আস্থার এখনো আমি পুরোপুরি অভাব বলবো না, বাট কতগুলো ভালো ব্যাংক ছাড়া বাকিগুলোর উপর তো মানুষের সত্যি সত্যি কোনো আস্থা নেই, তাই না? অনেকগুলো এনবিএফআই বন্ধ হয়ে গেছে এবং চললেও বন্ধের মতোই, তারা নতুন করে কারো টাকা ফেরত দিতে পারছে না, ব্যাংকগুলো পারছে না। শুধু মানুষের হাতে নগদ অর্থই নয়, একই সময়ে বেড়েছে রিজার্ভ মানি বা কেন্দ্রীয় ব্যাংকের বাজারে অর্থ ছাড়ার প্রবণতা। প্রতিবেদন বলছে, এপ্রিল মাসে রিজার্ভ মানি ছিল 4,35,000 কোটি টাকা, মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 4,85,000 কোটির উপরে। অর্থাৎ এক মাসের ব্যবধানেই বেড়েছে 50,000 কোটির বেশি, যা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। মে মাসে আমাদের ঈদ ছিল, কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে প্রচুর গরু কেনা বেচার জন্য আমাদের দেশের সমাজটা এরকমই যে দুই ঈদে কিন্তু প্রচুর কারেন্সি ডিমান্ড বাড়ে আমাদের নগদ টাকাটা। তো তার মধ্যে একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। তো আমার মনে হয় মে মাসে ঈদ উল আজহাটা পড়াতে এই বেশি অ্যাবনর্মালিটা বাড়ছে আর কি। আর আস্থাহীনতার কারণে বা অনেকে ভয় ভীতির কারণে ব্যাংকগুলো টাকা দিতে পারে না, এর জন্য হয়তো অনেকে ভয়ে টাকাটা উঠে রাখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা 3 মাস বেড়েছিল মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। মূলত ব্যাংক ব্যবস্থার উপর আস্থার সংকট আর চড়া মূল্যস্ফীতি অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। দেশে ছানিজনিত অন্ধত্ব সম্পূর্ণ নির্মূল করতে চায় সরকার। এজন্য আগামী 5 বছরের পরিকল্পনা হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। সকালে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনে তিনি কথা বলেন। সরকারি, বেসরকারি ও এনজিও এই 3 খাতের সমন্বিত উদ্যোগে একটি জাতীয় রোডম্যাপ বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হাইটেক চক্ষু চিকিৎসা সেবা দেশের প্রান্তিক ও গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন তিনি। 5 বছর মেয়াদী পরিকল্পনার প্রথম বছরে লোকবল সংকট নিরসন এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের। এছাড়া স্কুলের শিক্ষার্থীদের চোখের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় চশমা সরবরাহ করা হবে বলেও জানান তিনি। হাইটেক আই কেয়ারকে আমরা একেবারে প্রান্তিক মানুষ, একেবারে গরিব মানুষ, প্রতিটি মানুষের কাছে তার নাগরিক অধিকার হিসেবে পৌঁছে দিতে চাই। বিশেষভাবে ফোকাস করব স্কুলে যাওয়া বাচ্চাদের চোখের চশমা, যারা কর্মক্ষম জনগোষ্ঠী তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম কর্পোরেট সেক্টর এবং প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে আমরা প্রতিটি কারখানায়, প্রতিটি অফিসে যারা কর্মজীবী মানুষ তাদের কাছে যেন চশমা পৌঁছায়, এ ব্যাপারে স্টাডি আছে, প্রোডাক্টিভিটি বাড়ছে। আমরা যারা বয়স্ক মানুষ তাদের ছানি অপারেশনে ব্যাপক উদ্যোগ নেব। তো এইভাবে আমরা প্রোগ্রামটা সাজাতে চাচ্ছি এবং আপনাদের সবাইকে আহ্বান করছি। ভারী ধাতু সহ ক্ষতিকর উপাদান ও গুণগত মান যাচাইয়ে যথাযথ পরীক্ষার আওতায় আসছে আমদানি করা কীটনাশক। এজন্য করা হচ্ছে অনুমোদন দেওয়ার যুগোপযোগী নীতিমালা। একই সাথে অধিক আইনি ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আনা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে। ৭১ বিজনেসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। খাবার, মাটি, পানি জীবনের অপরিহার্য উপাদান, কিন্তু এসব উপাদানই হয়ে উঠেছে ক্যান্সার সহ নানা মরণ ব্যাধির কারণ। সীসা সহ নানা ধরনের ভারী ধাতুর উপস্থিতি মিলছে মাছ, মুরগি, দুধ, সবজি সহ অনেক খাবারে। বিশেষজ্ঞদের মতে মানহীন কীটনাশক, অনিরাপদ উপাদানে তৈরি পোলট্রি ফিড সহ নানা উৎস থেকে খাবারে ছড়াচ্ছে বিষ। কৃষির উৎপাদন বাড়াতে প্রতি বছর বিদেশ থেকে আনা হচ্ছে লাখ লাখ টন কীটনাশক। উৎপাদন হচ্ছে দেশেও। অভিযোগ আছে পরীক্ষা নিরীক্ষা না থাকায়
মানহীন ও অনিরাপদ কীটনাশকে সয়লাব বাজার। কোন কোন ধরনের পেস্টিসাইড এখানে আসা উচিত, সারা ওয়ার্ল্ডে যেগুলি যাচ্ছে ওইটা, এবং ওইটার জন্য একটা ফরম্যাট তৈরি করা হবে। দীর্ঘ দাবির প্রেক্ষিতে কীটনাশক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো ঠিক করতে আগামী সপ্তাহেই বৈঠকে বসছে সরকার। অবশ্যই পেস্টিসাইড এখানে ঢুকানোর আগে আমাকে কি কি চেক করব, মোটামুটি আমরা শিওর এই পেস্টিসাইড মানুষের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকারক, এই পেস্টিসাইড মাছ বা এবং পানির জন্য কতটুকু ক্ষতিকারক, এই পেস্টিসাইড মাটির জন্য কতটুকু ক্ষতিকারক। মন্ত্রী জানান, কীটনাশক অনুমোদন দেওয়ার পদ্ধতিও ঠিক করা হচ্ছে। পিটাকের কমিটি পরে, আগে পিটাক যে কমিটি আছে এটা পরিবর্তন করার যদি প্রয়োজন হয় করব, যদি প্রয়োজন না হয় করব না। আগে হইল যে প্রোডাক্ট আসবে তার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনটাকে ফিক্স করতে হচ্ছে আমার। শুধু কীটনাশকের পরীক্ষা নয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করার উদ্যোগও নেয়ার কথা জানান মন্ত্রী। বলেন, সংস্থাটিকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আনতে মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি দিয়েছেন কৃষি সচিব। আমাদের জাইকার সহযোগিতায় প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে একেবারে সফিস্টিকেটেড ল্যাব তৈরি হচ্ছে। এটার একটা সেন্ট্রাল ল্যাব থাকবে, আর প্রত্যেকটা জেলায় একটা ল্যাব থাকবে। এই ফুড সেফটি অথরিটির মূল দায়িত্ব ফুডের যে কোনো ধরনের ফুড ওর আন্ডারে চলে যাবে, রাইট? যা লিখবে ওইটা বাস্তবে ওই ফুডে থাকতে হবে। যদিও বিশ্লেষকদের মত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্বাধীন সংস্থা হওয়া উচিত। রুহুল আমিন, ৭১, ঢাকা। আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংক অফিসার আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চট্টগ্রাম রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ৫ই জুলাই কসবায় ব্যাংকটির গোপীনাথপুর শাখায় ব্যক্তিগত আক্রোশের জেরে আরিফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আসামি মোহাম্মদ আলী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলার প্রেক্ষিতে প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ। উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার একটা চাঞ্চল্যকর হত্যা মামলা। এই হত্যা মামলায় যে ঘটনাটা ঘটাইছে, ১ নং এজাহার নামে আসামি মোহাম্মদ আরিফুর রহমান, যাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যাকাণ্ড ঘটাইছে, যে ১ নম্বর ঘাতক মোহাম্মদ আলী, তাকে আমরা গতকালকে চিটং রোড থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা তাকে বিজ্ঞ আদালতে সুপর্দকরণের প্রস্তুতি প্রক্রিয়াধীন আছে। এদিকে বিয়ের কথা বলে ধর্ষণ মামলায় এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকে আফতাবের পরিচয়। পরে সেই মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন জয়, তবে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় গত ১৯ জুলাই মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় আফতাব জয়কে। আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ২৭ জুলাই পর্যন্ত কিছুটা কমলেও পরে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মামুন হুসাইনের রিপোর্ট। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গেল কয়েকদিন রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষ, পথচারী সহ শিক্ষার্থীদের।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। একটু তো প্রবলেম ফেস করতেই হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন তার ওই স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না। সো কিছু করার নাই, এখন অ্যাডাপ্ট করে চলতে হয় আমাদের। যারা বের হচ্ছেন তাদের স্বাভাবিক যেখানে যাত্রা করার কথা সেই যাত্রাগুলি ব্যাহত হচ্ছে এই বৃষ্টির কারণে মনে করেন যে ভাই কাস্টমার হয় না, বেচা কিনা আগের মতো হয় না, এখন কম হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাতাসে আর্দ্রতা ও বায়ুমণ্ডলের অস্থিতিশীলতার কারণে ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী 25 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 23, 24, 25 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা থাকবে। মোটামুটি সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত সংঘটিত হবে। 25 তারিখের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা অনেকাংশে কমে যাবে। 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশে কম থাকবে, কিন্তু যেহেতু বর্ষাকাল ডেলি একবার দুইবার বৃষ্টিপাত হবে বিচ্ছিন্নভাবে। এছাড়া আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সেখানকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এইসব অঞ্চলের অভ্যন্তরীণ নদী বন্দরে যেহেতু অনেক নৌযান চলাচল করে, সে কারণে তারা অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝোড়ো হওয়ার সম্মুখীন হতে পারে। সেই কারণে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এই অঞ্চলের নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যদিও সংস্থাটি বলছে শক্তিশালী এল নিনোর প্রভাবে এবছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মামুন হুসাইন, 71, ঢাকা। একসময় রাত মানেই ছিল বিশ্রাম আর ঘুম। ক্লান্তি মুছে নতুন ভোরের প্রস্তুতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই রাত এখন অনেকের কাছেই অস্বস্তির। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমেছে, তার সরাসরি প্রভাব পড়ছে ঘুমে। ক্লাইমেট সেন্টারের গবেষণা বলছে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানুষের ঘুমের সময় কমেছে। চিকিৎসকরা জানান দেশের মানুষের ঘুমের সময় কমে গেছে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা। বাকিটা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। রাত গভীর হলেও ঘুম আসছে না, এলেও বারবার তা ভেঙে যাচ্ছে। একটু ঘুমের জন্য মানুষ কখনো ওষুধ খাচ্ছে, কখনো বা করছেন নানা কসরত। তারপরও বেশিরভাগ মানুষই বঞ্চিত হয় সুখের ঘুম থেকে। ক্লাইমেট সেন্ট্রালের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। পৃথিবীর 1338টি শহরের ওপর গবেষণা শেষে প্রতিষ্ঠানটি জানায় বাংলাদেশের মানুষ বছরে 72 থেকে 84 ঘন্টা পর্যন্ত কম ঘুমাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় সমান হয়ে যাচ্ছে, তাই ব্যাঘাত ঘটছে ঘুমের। এই গবেষণায় দেখা যায় বাংলাদেশে সবথেকে বেশি ঘুমের সমস্যার মধ্যে দিয়ে সময় পার করছেন চট্টগ্রাম অঞ্চলের মানুষ। বছরে তাদের 84 ঘন্টা ঘুম কম হয়। এরপরেই আছে খুলনা, সেখানে বছরে 79 ঘন্টা ঘুম হারাচ্ছে মানুষ। তারপরেই প্রাণের শহর ঢাকায় বছরে 76 ঘন্টা ঘুম হারাচ্ছে রাজধানীবাসী। প্রায় একই পরিস্থিতি রাজশাহী আর গাজীপুরেও। এই 2 শহরে 76 ও 74 ঘন্টা ঘুম হারিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার পরিস্থিতিও প্রায় একই। মিরপুরের মানুষের বছরে ঘুম চুরি হচ্ছে 77 ঘন্টা, একই পরিসংখ্যান পল্লবীরও। আর বিভিন্ন কারণে আলোচিত মোহাম্মদপুরের অধিবাসীদের ঘুম হারাচ্ছে 73 ঘন্টা। এই গবেষণায় সামগ্রিক চিত্র উঠে আসেনি বলে মনে করছেন পরিবেশবিদেরা। নিম্ন আয়ের এই মার্জিনাল পিপলদের ক্ষেত্রে এইটি যদি আলাদা করে একটা জরিপ করা হয়, সেটি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে, কারণ তারা আসলেই রাত্রে ঘুমাতে পারে না। এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যায় এই নিদ্রাহীন দিনগুলো, এবং এটি কখনো কখনো অক্টোবর মাস পর্যন্ত প্রলঙ্গেট হয়, 5-6 মাস পর্যন্ত এটি হয়। তাহলে 180 দিনের বেশি দিনেই এই ধরনের কম বেশি এটি ঘটনা ঘটছে। চিকিৎসকেরা জানান সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা ঘুম কম হয় বাংলাদেশের মানুষের। এর সাথে জলবায়ু পরিবর্তনের কারণে আরও 11% কমে গেছে ঘুমের পরিমাণ। আর ডিপ স্লিপ শব্দটি এখনো অধরা। ধরুন আপনি রাতে ঘুমাতে পারলেন না, সেই ঘুমটা তো আপনার মস্তিষ্কে একটি ঋণের মতো রয়ে গেল। যিনি রাতের বেলা ঘুমাতে পারবেন না, ইমিডিয়েটলি দেখা যায় পরের দিনের কাজগুলোয় তিনি মনোনিবেশ করতে পারছেন না। আদর্শ ঘুম না হবার কারণে নাগরিকদের শরীরে অসুস্থতাও বাড়ছে বলে মত চিকিৎসকদের। আমি যদি সারা রাত
7 থেকে 8 ঘন্টাও লাইট স্লিপ নেই, আমার কিন্তু সেই ঘুমের যেই উপকারিতাগুলো এর আগে আমি বললাম সেগুলো কিন্তু পাবো না। সেই বিষয়টা যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে কোর স্লিপ হতে হবে অন্তত 4 ঘন্টা, এবং এই কোর স্লিপের জন্য আমাকে কিন্তু পরিবেশটা মেনটেন করতে হবে। আর ঘুম কম হওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি বলে জানান চিকিৎসকেরা। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। 2026 বিশ্বকাপের পর্দা নামতেই যেন বদলে গেছে মর্যাদার ব্যালন ডিওরের সব সমীকরণ। বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে এবারের ব্যালন ডিওরের যোগ্য দাবিদার ধরে নেওয়া হলেও স্পেনের বিশ্বকাপ জয়ের পর বদলে গিয়েছে পুরো দৃশ্যপট। ব্যালন ডিওরের লড়াইয়ে মেসি এমবাপেরা টিকে থাকলেও সোনার বলের দৌড়ে সবচেয়ে জোরে উচ্চারিত হচ্ছে দুই স্প্যানিশ তারকার নাম, রদ্রি আর 19 বছরের বিস্ময় বালক লামিন ইয়ামালের নাম। আগামী 26 অক্টোবর লন্ডনের রাতে কার মাথায় উঠতে যাচ্ছে বর্ষসেরা রাজমুকুট? বিস্তারিত নাহিয়ান আরিফিনের রিপোর্টে। বিশ্বকাপের মেগা ইভেন্ট শেষ হতে না হতে ফুটবলের দাবার বোর্ডে শুরু হয়ে গেছে নতুন এক মহাযুদ্ধ। বিশ্বকাপ বছরের চিরচেনা নিয়ম মেনে আবারও বদলে যাচ্ছে ব্যালন ডিওরের সমীকরণ। যেখানে মেসিকে রাখা হয়েছিল মর্যাদাবান এই পুরস্কার জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে, সে দৃশ্যপটই একেবারে 360 ডিগ্রি ঘুরে যায় স্পেনের বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে। আর মেসিকে ছাপিয়ে এবারকার ব্যালন ডিওর বাগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশি উচ্চারিত হচ্ছে দুই স্প্যানিয়ার্ডের নাম। স্প্যানিশ দৈনিক মার্কার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে সোনার বলের সেরা দাবিদারদের তালিকা। আর 2026 বিশ্বকাপ জয়ের পর সেই সোনার হরফে লেখা তালিকায় সবচেয়ে উজ্জ্বল আলো ছড়াচ্ছেন দুই স্প্যানিশ বীর সেনানী রদ্রি ও লামিন ইয়ামাল। এসিএলে ভয়াবহ চোট কাটিয়ে ফিরে এসে স্প্যানিশ সাম্রাজ্যের তুরুপের তাস। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।